নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট বেঙ্গলি কোয়েশ্চেন্স অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। আর এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কাজে লাগাতে পারেন। ঠিক আছে, প্রশ্নগুলো আমি প্রত্যেকটা টপিক থেকে কভার করার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের এক্সামে আসে। আর এক্সামের তো বেশি দিন নেই, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি কোয়েশ্চেনগুলো বানিয়েছি। আশা করছি এগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে সব্যসাচী বলেছেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সব্যসাচী কে বলেছেন, তো মনে রাখবেন এটা সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব সহকারে দেখবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের প্রতিনায়ককে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের প্রতিনায়ক ছিলেন প্রতাপ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কী ছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে যোগাযোগ উপন্যাসটা লিখেছিলেন তার পূর্ব একটা নাম ছিল, সেটার নাম হচ্ছে 3 পুরুষ। প্রথমে 3 পুরুষ দিয়ে তিনি সেটাকে লিখেছিলেন, পরবর্তী সময়ে সেটাকে যোগাযোগ উপন্যাসে নামকরণ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অমিত ও লাবণ্য চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র। খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন। অমিত ও লাবণ্য চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের চরিত্র, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের উপন্যাস, শেষের কবিতা উপন্যাসের চরিত্র সেটা। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সামন্ততান্ত্রিক শোষণের চিত্র ফুটে উঠেছে শরৎচন্দ্রের কোন উপন্যাসে। তো সামন্ততান্ত্রিক শোষণের চিত্র ফুটে উঠেছে শরৎচন্দ্রের যে উপন্যাসে, সেটা হচ্ছে পল্লী সমাজ উপন্যাসে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অলকা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র। অলকা চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, অবশ্যই সেটা মনে রাখবেন। দেনা পাওনা উপন্যাসের চরিত্র হচ্ছে অলকা। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের যে গ্রামটির কথা পাওয়া যায় সেই গ্রামটির নাম কি। তো মনে রাখবেন, এটাও অনেকটাই ইউনিক এবং অনেকটাই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের যে গ্রামটির কথা আমরা পাই সেটা হচ্ছে নিশ্চিন্দিপুর। ঠিক আছে, নিশ্চিন্দিপুর গ্রামের নাম রয়েছে। তারপর 8 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে বেচু চক্রবর্তী চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র। এটাও ইম্পর্টেন্ট, অনেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তো বেচু চক্রবর্তী যে চরিত্রটা, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসে পাওয়া যায়, সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল উপন্যাসে। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে যে উপন্যাসটির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেন সেই উপন্যাসটির নাম কি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন ইছামতি উপন্যাসটির জন্য। ঠিক আছে, ইছামতি উপন্যাসটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের পটভূমি কোথায়। তো মনে রাখবেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের যে পটভূমি, সেটা হচ্ছে রানাঘাট। ঠিক আছে, রানাঘাটে লিখেছিলেন। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রহসনধর্মী উপন্যাসের নাম কি। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রহসনধর্মী উপন্যাস সেটা হচ্ছে চকমকি। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের রহস্যময় আধ্যাত্মবাদের প্রকাশ ঘটেছে তার নাম কি। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের রহস্যময় আধ্যাত্মবাদের প্রকাশ ঘটেছে তার নাম হচ্ছে যুগভ্রষ্ট। ঠিক আছে, যুগভ্রষ্ট হয়ে যাবে এই কোয়েশ্চেন এগেইনস্টে কারেক্ট অ্যান্সার। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাকের উপকথা উপন্যাসটি প্রকাশিত হয় যে পত্রিকায়। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাকের উপকথা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল শারদিয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় কে বিলাটেড কৌলিয়ান বলে অভিহিত করেছেন। তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। বুদ্ধদেব বসু মানিক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিলাটের কৌলিয়ান বলে অভিহিত করেছিলেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কয়েকটি অসুস্থ নারীর নৈরাশ্যগ্রস্ত জীবনের কাহিনী পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসটিতে, তার নাম কি। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন। নৈরাশ্যগ্রস্ত জীবনের কাহিনী পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অমৃতস্য পুত্রা
অমৃতস্য পুত্রা উপন্যাসটিতে কিন্তু নৈরাশ্যগ্রস্ত নরনারীর নৈরাশ্যগ্রস্ত জীবনের কাহিনী পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। কপিলা চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? কপিলা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে পশ্চিমী বাতাস বা ফরেন এয়ার এর অনুপ্রবেশ ঘটেছিল মাইকেল মধুসূদন দত্তের কোথায়? এটা নাটকে, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্তের নাটকে কিন্তু পশ্চিমী বাতাস বা ফরেন এয়ারের অনুপ্রবেশ ঘটেছিল। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পুটি চরিত্রটি পাওয়া যায় যেখানে। তো পুটি চরিত্রটি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে বুড়ো শালিকের গাড়েরও। মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের গাড়েরওতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বংশমর্যাদা ও কৌলিন্য প্রথা নিয়ে লেখা দীনবন্ধু মিত্রের একটি নাটক হলো। তো বংশমর্যাদা ও কৌলিন্য প্রথা নিয়ে লেখা দীনবন্ধু মিত্রের একটি নাটক হচ্ছে, সেটা হচ্ছে জামাই বারিক। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে নবীন তপস্বিনী নাটকের একটি উল্লেখযোগ্য চরিত্রের নাম কি? তো নবীন তপস্বিনী নাটকের একটি উল্লেখযোগ্য চরিত্রের নাম হচ্ছে জলধর, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও গ্রন্থাবলীর সমালোচনার নামে নিবন্ধটি লেখেন। কে লিখেন? তো এটা লিখেছিলেন রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও গ্রন্থাবলীর সমালোচনা নামে যে নিবন্ধটা লিখেছেন, এটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে সেটা মাথায় রাখবেন। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ফরিয়াদ কবিতাটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। অনেকটাই আসার পসিবিলিটি রয়েছে এই কবিতাটা। ফরিয়াদ কবিতাটি কার লেখা? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা তৃতীয় কাব্যগ্রন্থটির নাম কি? তো তৃতীয় যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বিষের বাসী। বিষের বাসী হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা তৃতীয় কাব্যগ্রন্থ। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন পংক্তিটির রচয়িতা হলেন। পংক্তিটির রচয়িতা কে? তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা বিগত বছরে টিটেড পেপারে অনেকবার আসতে দেখেছি। তো এই ধরনের কোয়েশ্চেন আসার এবারও পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে। সেটা লিখেছিলেন এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন পংক্তিটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন। এখানেও বলা হয়েছে বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির রচয়িতাকে। খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রমিনেন্ট একটা কবিতা বাতায়ন পাশে গুবাক তরুর সারি, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে পৃথিবীর গভীরতম অসুখ এখন। এই পংক্তিটি যে কবিতায় রয়েছে, তো এটা মনে রাখবেন, পৃথিবীর গভীরতম অসুখ এখন, এই পংক্তিটি কোথায় রয়েছে? সুচেতনা, কাজী নজরুল জীবনানন্দ দাশের সুচেতনা কবিতার পংক্তি এটি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন প্রত্যেকটা কোয়েশ্চেনই। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কাব্যের বিখ্যাত একটি কবিতা হলো। তো জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কাব্যের অন্তর্গত বিখ্যাত একটি কবিতা হচ্ছে, সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কাব্যের বিখ্যাত একটি কবিতা। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কর্ষিত মাটির পথে নতুন সভ্যতা গড়ে ওঠে। এই পংক্তি দুটি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কাব্যের অন্তর্গত কোন কবিতার পংক্তি? তো মনে রাখবেন সেটা হচ্ছে কৃষকের গান। তো সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যের অন্তর্গত কৃষকের গান কবিতার একটা গুরুত্বপূর্ণ পংক্তি এই কবিতার, ঠিক আছে। ছাড়পত্র কাব্যের অন্তর্গত কৃষকের গান কবিতার এই পংক্তিটি। তো অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলো মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য তার লেখা ছাড়পত্র কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? তো সুকান্ত ভট্টাচার্য তার লেখা ছাড়পত্র যে কাব্যটি, সেটা উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। তো এই ছিল বাংলা থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।